হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি তোমাদের ক্লাস 12 ইউনিট 4 এবং চ্যাপ্টার 1 যেটা রয়েছে মানে সম্ভাবনা, তার আরও কিছু কোশ্চেনের সলিউশন তোমাদের দেখাবো। দেখবে আগের দিন আমি 52 পর্যন্ত তোমাদের সলিউশন দেখিয়েছিলাম, 52 নম্বর যে কোশ্চেন তোমার যাদের পর্যন্ত সলিউশন দেখিয়েছিলাম। আজকের আমি 53 থেকে কিছু কোশ্চেনের সলিউশন দেখাবো। তোমরা যদি আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে সেগুলো অবশ্যই করে দেখে নিও, দেন তোমরা এই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো 53 কোশ্চেনটা যেটা বলছে, 53 কি বলছে দেখো, 53 বলছে 50, 60 ও 70 বছর বয়স্ক তিনজন ব্যক্তি আছে। 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 10 বছর বাঁচার সম্ভাবনা 0.8, 60 বছর বয়স্ক ব্যক্তির এটা 0.5 এবং 70 বছর বয়স্ক ব্যক্তির এটা হচ্ছে 0.2, মানে সবার আরও 10 বছর বাঁচার সম্ভাবনা দিয়ে দেওয়া আছে। বলছে ব্যক্তি তিনজনের মধ্যে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার সম্ভাবনা হলো। তিনজন ব্যক্তির মধ্যে কমপক্ষে আরও দুজনের, তাহলে দেখো, তাহলে আমি ধরে নেবো যে এ ঘটনা সমান 50 বছর বয়সের ব্যক্তি আরও 10 বছর, দেখো আমি সব লিখছি না যাতে লেনদি না হয়, আরও 10 বছর বাঁচার ঘটনা। 50 বছর বয়সের ব্যক্তির আরও 10 বছর বাঁচার ঘটনা। বি সমান ধরছি 60 বছর বয়সের ব্যক্তি আরও 10 বছর বাঁচার ঘটনা, ঠিক আছে। আর সি সমান ধরো লিখছি 70 বছর বয়সের ব্যক্তির আরও 10 বছর বাঁচার ঘটনা। ওকে, তিনটে ঘটনা ধরলাম। এবারে দেখো সবার সম্ভাবনা তোমার দিয়ে দেওয়া আছে। কী দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ তোমার কত আছে না, দেখো প্রথমটার জন্য আছে 0.8, তাহলে 0.8 এটা আমি ভগ্নাংশে করে নিই, এটা হচ্ছে 8/10। প্রবাবিলিটি অফ বি দেখো দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি কত আছে 0.5, তাহলে 0.5 এটা আমি লিখি 5/10। আর দেখো প্রবাবিলিটি অফ সি, প্রবাবিলিটি অফ সি দেখো আছে কত 0.2, তাহলে এটা হয়ে গেল 0.2, এটা হয়ে গেল 2/10। আমি সব নিচেগুলো 10 রেখেই কাজ করছি যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। এবার কি বলছে, ব্যক্তি তিনজনের মধ্যে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার সম্ভাবনা। তাহলে কমপক্ষে দুজনের বলেছে, তাহলে দেখবে এই ধরনের অঙ্ক আগের দিনও করিয়েছি। তাহলে নির্ণেয় সম্ভাবনা তাহলে কি হবে না, দেখো কমপক্ষে দুজনের, তার মানে কি এই যে তিনটে ঘটনা এ বি আর সি, দেখো এই তিনটে ঘটনা হচ্ছে পরস্পর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ দেখো এ যে ঘটনা ঘটবে তার উপরে ডিপেন্ড করবে না বি ঘটা, বা তার উপরে ডিপেন্ড করবে না যে সি ঘটবে। কারণ 50 বছর একটা ব্যক্তি সে আরও 10 বছর যে বাঁচবে এই যে ঘটনা, আর 60 বছর একটা ব্যক্তি যে সে আরও 10 বছর বাঁচবে এই যে ঘটনা, দেখো দুটো ঘটনা স্বাধীন, কারোর বাঁচার উপরে অন্যজনের বাঁচা নির্ভর করবে না। সেম 3 নম্বরটাও যে 70 বছর বয়সের ব্যক্তি যে আরও 10 বছর বাঁচবে সেটাও দেখো নির্ভর করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে যেহেতু একজনের বাঁচার উপর একজনের বাঁচা নির্ভর করছে না, তাহলে ঘটনা তিনটে অবশ্যই করে পরস্পর স্বাধীন। এবারে দেখো কমপক্ষে কি বলছে, ব্যক্তি তিনজনের মধ্যে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার সম্ভাবনা। তাহলে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচবে, তাহলে ধরো প্রবাবিলিটি অফ এ ঘটলো, তার মানে 50 বছরের যে ব্যক্তি সে আরও 10 বছর বাঁচবে, ইন্টু প্রবাবিলিটি অফ বি ঘটলো, তার মানে দুজনার আরও 10 বছর, তাহলে এ ঘটনা ঘটলো, বি ঘটনা ঘটলো, সি ঘটবে না, প্লাস ধরো এ ঘটলো, বি ঘটলো না, কারণ দুজনের বাঁচবে, তাহলে আমি একজন করে কমপ্লিমেন্ট নিয়ে নেবো, সি ঘটলো, প্লাস প্রবাবিলিটি অফ এ ঘটলো না, বি ঘটলো, আর সি ঘটলো। বোঝা গেল? দেখো দুজন করে তুমি ঘটনা নেবে আর একটা ঘটনা কমপ্লিমেন্ট নেবে, তাহলে এর অর্থ কী হলো, দুজন করে যে আরও 10 বছর বাঁচার যে সম্ভাবনা সেটা বেরিয়ে গেল। এবারে বলেছে কমপক্ষে, তার মানে তিনজনও যদি আরও 10 বছর বাঁচে সেটাও নিতে হবে, সেই যে ঘটনা যে তিনজনই আরও 10 বছর করে বাঁচবে সেটাও নিতে হবে, কারণ বলেছে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি না, কমপক্ষে আর মানে কমপক্ষে দুজনের আরও 10 বছর বাঁচার মানে সম্ভাবনা হচ্ছে এই ঘটনাগুলোর যোগফল, এই ঘটনাগুলোর সম্ভাবনার যোগফল। এবার দেখো প্রত্যেকটা আমরা জানি, দেখো পি এর মান জানি, দেখো এখানে পাশে আমি কি করছি, প্রত্যেকটা কমপ্লিমেন্ট বের করে নিচ্ছি। ধরো পি অফ এ কমপ্লিমেন্ট, তার মানে কি 1 - 8/10, তো এটা কি করবে, এটা হচ্ছে 2/10। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কী হবে না, 1 - 5/10, এটা হয়ে যাবে হচ্ছে 5/10। প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট কী হবে, 1 - 2/10, সুতরাং এটা হবে 8/10। তাহলে এবার দেখো প্রত্যেকটার মান জানি, তাহলে পুট করে দেখো পি এ সমান কত, পি এ সমান 8/10, পি বি সমান কত 5/10, আর দেখো পি মানে পি অফ সি কমপ্লিমেন্ট মানে 8/10, প্লাস পরেরটা পি অফ এ মানে 8/10, পি অফ বি কমপ্লিমেন্ট তার মানে হচ্ছে 5/10, ইন্টু দেখো পি অফ সি মানে হচ্ছে 2/10। তারপর দেখো প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট আছে, পি অফ এ কমপ্লিমেন্ট মানে 2/10, পি অফ বি মানে হচ্ছে 5/10, ইন্টু পি অফ প্রথমেরটা এ কমপ্লিমেন্ট হলো মানে 3 নম্বরটা, পি অফ এ কমপ্লিমেন্ট হলো, পি অফ বি হলো পি অফ সি মানে হয়ে গেল 2/10, প্লাস দেখো পি এ ইন্টু পি বি ইন্টু পি সি, তাহলে কী করবে, এটা হচ্ছে 8/10 ইন্টু 5/10 ইন্টু 2/10। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা, ঠিক আছে।
দেখো এর ক্যালকুলেশনটা এরকম হবে, দেখো প্রথমটা এইটা যেটা আছে এইটা করলে, এইগুলো ক্যালকুলেশনটা করলে দেখো আলটিমেট যে অ্যান্সার কত আসছে, দেখো অ্যান্সার আসছে এখানে 500/1000 এসেছিলো, এটা কাটাকুটি করলে 0.5, তাহলে দেখো আমার অপশান কত এসছে, দেখো অপশান হচ্ছে ডি। ওকে, এবারে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 54টা কী বলছে, বলছে 3জন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, যাদের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে বলে দেওয়া আছে 1-2, 1-3, 1-4। তাদের অঙ্কটি সমাধান করার ঘটনা স্বাধীন বলে দেওয়া আছে। দেখো এটাই স্বাভাবিক, যখন কোনো একটা অঙ্ক কোনো 3জন বা 2জন ছাত্রকে সমাধান করতে দেওয়া হয়, জানবে যে কোন সেই অঙ্কটা সমাধান যে করবে একজন ছাত্র, সেই অঙ্কটা সমাধান করার ঘটনা, ছাত্রদের দ্বারা যে সমাধান করার ঘটনা, সেগুলো স্বাধীন হবে। কারণ ধরো এ একজন ছাত্র, বি একজন ছাত্র, সি একজন ছাত্র, তাহলে এ যে অঙ্কটা সলভ করছে তার উপরে ডিপেন্ড করবে না বি করছে কি, মানে বি পারবে কি পারবে না। তাহলে এ যে অঙ্কটা সলভ করবে, বি সলভ করবে আর সি সলভ করবে, এইগুলো সব স্বাধীন ঘটনা হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে তাছাড়াও এখানে বলে দেওয়া আছে। এবারে কি বলছে, অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত। তাহলে অঙ্কটা সমাধান হওয়ার সম্ভাবনা আমি ধরে নিচ্ছি 3জন ছাত্র, আমি ধরে নিচ্ছি এক্স একটা ঘটনা, যে ঘটনা হচ্ছে প্রথম ছাত্র দ্বারা অঙ্কটি সমাধান হওয়ার ঘটনা। এরকমভাবে আমি আর পুরোটা লিখছি না যাতে টাইমটা কম লাগে। ওয়াই সমান দ্বিতীয় ছাত্র দ্বারা অঙ্কটি সমাধান হওয়ার ঘটনা, আর জেড সমান তৃতীয় ছাত্র দ্বারা অঙ্কটি সমাধান হওয়ার ঘটনা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো কি বলছে না, তাদের সমাধান করতে পারার সম্ভাবনা, তার মানে প্রবাবিলিটি অফ এক্স সমান কত, 1-2। প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত, 1-3। প্রবাবিলিটি অফ জেড সমান কত, 1-4। এবার দেখো কি বলছে, তাদের অঙ্কটিকে সমাধান করার ঘটনা স্বাধীন। তাহলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, দেখো অঙ্কটি সমাধান কখন হবে, যদি একজন সমাধান করে তাহলে সেটা সমাধান হবে, যদি দুজনও করতে পারে তাহলে সেটা সমাধান হবে, আর যদি তিনজনও করতে পারে তাহলে সেটা সমাধান হবে। তার মানে কি, তার মানে ধরো যদি একজন সমাধান করতে পারে, তখন ধরো এক্স পারলো, ওয়াই পারলো না, জেড পারলো না, বা ধরো এক্স পারলো না, ওয়াই পারলো, জেড পারলো না, বা ধরো এক্স ওয়াই কেউ পারলো না, জেড পারলো, তাহলেও অঙ্কটাতে দেখো সমাধান হবে। মানে যদি একজন করে সমাধান করতে পারে তাহলে সমাধান হবে। তাহলে এরকম করে একজন করে কম্বিনেশন আসবে, কী হবে, পি এক্স, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, পি অফ জেড কমপ্লিমেন্ট, এরকম করে তিনটে আসবে, এরকম করে তিনটে আসবে, ঠিক আছে। তার মানে পরেরটা কী হবে, পরেরটা ধরো পি অফ এক্স কমপ্লিমেন্ট হবে, পি অফ ওয়াই হবে, আর পি অফ জেড কমপ্লিমেন্ট হবে। আবার পরেরটা কী হবে, এটাই গেল জেড কমপ্লিমেন্ট। পরেরটা কী হবে, পরেরটা পি অফ এক্স কমপ্লিমেন্ট, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, পি অফ জেড। এই যে তিনটে ঘটনা কী রিপ্রেজেন্ট করছে না, একজন করে সলভ করতে পারছে, প্রথমটা মানে প্রথমজন পাচ্ছে, দ্বিতীয়জন পাচ্ছে, 3 নম্বরটায় তৃতীয়জন সলভ করতে পারছে, তাহলে এটা একজন করে সলভ করতে পারে ঘটনা। এরপরে প্লাস দিয়ে দুজন করে যে সলভ করতে পারবে সেই ঘটনাগুলো হবে, প্লাস দিয়ে তিনজনই সলভ করতে পারবে সেই ঘটনা হবে। দেখবে আগের দিন একটা শিখিয়েছিলাম যে যখন এই রকম ঘটনাগুলো আসে, যে একজন করে সলভ করতে পারবে, দুজন করে পারবে, তিনজন পাবে, সেটা শর্টকাট যে ট্রিক্স, এই এতগুলো তুমি বের না করে শর্টকাট ট্রিক্স হচ্ছে 1 থেকে বিয়োগ করবে কি, কেউ পারবে না। তাহলে আমি লিখব নির্ণেয় সম্ভাবনা। তাহলে কী হবে না, 1 মাইনাস কেউ পারবে না, যদি আমি এইটা বিয়োগ করে দিই, কেউ পারবে না মানে এক্স পারছে না, ওয়াই মানে এক্স ঘটবে না, ওয়াই ঘটবে না, জেড ঘটবে না, তাহলে ব্যাস। তাহলে নির্ণয় সম্ভাবনা কী হবে না, 1 মাইনাস কেউ সলভ করতে পারবে না সেই ঘটনা আমি বিয়োগ করে দেবো। এইটা যদি আমি বিয়োগ করি তার মানে কি, তার মানে কেউ না কেউ মানে কমপক্ষে একজন সমাধান করতে পারবে, এইটার উত্তর যেটা আসবে সেইটা কি মানে কিসের সম্ভাবনা না, কমপক্ষে একজন সমাধান করতে পারবে, তার মানে কি, তার মানে অঙ্কটা সমাধান হবে। তার মানে কি, তাহলে 1 মাইনাস দেখো পি অফ এক্স কমপ্লিমেন্ট, তাহলে পি অফ এক্স মানে কত, 1 মাইনাস 1/2 হাফ, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট 1 মাইনাস 1/3 মানে 2/3, পি অফ জেড কমপ্লিমেন্ট 1 মাইনাস 1/4 করলে কত, 3/4। তাহলে এটা কত হবে, এটা হবে 1/2, এটা হবে 2/3, এটা হবে হচ্ছে 3/4 হলো। দেখো 2 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে এটা হলো 1 মাইনাস 1/4, এটা বিয়োগ করলে কত, 3/4। তাহলে দেখো আমাদের অ্যান্সার কী আসছে, অ্যান্সার আসছে অপশান ডি। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে এই কনসেপ্টটা কী হলো না, এখানে দেখবে চেয়েছে অঙ্কটার সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে মনে রাখবে সমাধান হওয়ার সম্ভাবনা মিনস একজন সলভ করলেও সেটা সমাধান হচ্ছে, দুজন করে সলভ করলেও সেটা সমাধান হচ্ছে, বা তিনজন সলভ করলেও সেটা হচ্ছে সমাধান হচ্ছে। তাহলে ওই যে ঘটনাগুলোর সম্ভাবনা বের করার অর্থ হলো তুমি 1 মাইনাস কেউ পারবে না এই ঘটনা বিয়োগ করে দেবে, মানে এই ঘটনার সম্ভাবনা বিয়োগ করে দেবে, দিলে যে অ্যান্সারটা আসবে সেটা অর্থ কি না, কমপক্ষে একজন সমাধান করতে পারছে এটা যা, অথবা অঙ্কটা সমাধান হওয়ার সম্ভাবনা একই ব্যাপার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 55 কী বলছে, দেখো বলছে এ বি এবং সি এর পক্ষে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করার সম্ভাবনা 1/3, 1/5, 1/4 যথাক্রমে দেওয়া আছে। যদি তারা একসঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা, ঠিক একটা দ্বারা। ভালো করে কী চেয়েছে সেটা আগে অবজার্ভ করবে। তাহলে আমি ধরে নিলাম এক্স একটা ঘটনা, এক্স ঘটনা হচ্ছে কি না, বলছে এ বি সি এর পক্ষে কোনো বস্তুতে আঘাত করার সম্ভাবনা। তাহলে আমি ধরলাম এক্স সমান হচ্ছে এর পক্ষে লক্ষ্য বস্তুতে লক্ষ্য বস্তুতে আঘাত করার ঘটনা, ঠিক আছে। এরকম প্রতিটা লিখতে হয়, আমি জাস্ট মুখে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিও।
আচ্ছা, ওয়াই সমান হচ্ছে কি না বি এর পক্ষে লক্ষ্য বস্তুতে আঘাত করার ঘটনা, আর জেড সমান হচ্ছে সি এর পক্ষে লক্ষ্য বস্তুতে আঘাত করার ঘটনা। তাহলে দেখো এখানে প্রবাবিলিটি অফ এক্স বলে দেওয়া আছে না, প্রবাবিলিটি অফ এক্স সমান কত, প্রবাবিলিটি অফ এক্স সমান প্রথমে আছে 1/3। আচ্ছা, প্রবাবিলিটি অফ ওয়াই দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ওয়াই সমান হচ্ছে 1/5। প্রবাবিলিটি অফ জেড দেওয়া আছে, প্রবাবিলিটি অফ জেড সমান হচ্ছে 1/4। ওকে। আচ্ছা, কি বলছে, যদি তারা একসঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা। ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনার অর্থ হলো যে কোনো একজন লক্ষ্যবস্তুতে আঘাত করবে, সেই ঘটনার সম্ভাবনা চেয়েছে। তাহলে কি হবে না নির্ণেয় সম্ভাবনা। তাহলে কি হবে না দেখো, তার মানে এক্স ধরো আঘাত করলো, ওয়াই পারলো না, ঠিক একটা চেয়েছে, তাহলে ওয়াই পারবে না, জেড পারবে না। এটা একটা ঘটনা, এই ঘটনা ঘটলে কি একজন লক্ষ্যবস্তুতে আঘাত করছে সেটা ইন্ডিকেট হবে। প্লাস এছাড়াও কি না, ধরো এক্স পারলো না, ওয়াই হলো, মানে ওয়াই ঘটনা ঘটলো, তার মানে বি পারলো, আবার ধরো জেড ঘটলো না, তার মানে সি পারলো না। এটাও হলে ঠিক একজন লক্ষ্যবস্তুতে মানে আঘাত করবে, মানে একটা গুলি দ্বারা আঘাত করবে, সেটা ঘটবে। প্লাস আরেকটা কী হবে না এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট আর প্রবাবিলিটি অফ জেড। এই তিনটে ঘটনা দ্বারা লক্ষ্যবস্তুতে ঠিক একটা গুলি দ্বারা যে আঘাত করার সম্ভাবনা সেটা এইগুলো দ্বারা প্রকাশিত হবে। তাহলে দেখো পি অফ এক্স মানে কত, পি অফ এক্স মানে 1/3 ইন্টু পি অফ ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এখানে এক্স, এটা পি অফ এক্স কমপ্লিমেন্ট হচ্ছে 2/3। ওকে, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট হচ্ছে 4/5। দেখো 1 থেকে বিয়োগ হচ্ছে, কমপ্লিমেন্ট মানে 1 থেকে বিয়োগ। পি অফ জেড কমপ্লিমেন্ট সমান 3/4। ওকে, দেখো পি অফ এক্স হচ্ছে 1/3, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট হচ্ছে 4/5, পি অফ জেড কমপ্লিমেন্ট হচ্ছে 3/4। এটা একটা হলো প্লাস। আচ্ছা দেখো তো পি অফ এক্স কমপ্লিমেন্ট এখানে কত আছে না 2/3 ইন্টু পি অফ ওয়াই মানে 1/5 ইন্টু পি অফ জেড কমপ্লিমেন্ট মানে 3/4 প্লাস পি অফ এক্স কমপ্লিমেন্ট কত 2/3, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট কত 4/5, পি অফ জেড মানে কত 1/4। ওকে, তো দেখো তো এইটা কেটে গেল, এইটা কেটে গেল 4, এখানে দেখো 3 কেটে যাবে, এইটা কেটে এইটা 2 হবে, দেখো এখানে 4 কেটে যাবে, এইটা থাকবে। তাহলে কত আসছে, এখানে আসছে 1/5, এখানে আসছে 1/10, এখানে আসছে 1/15। ওকে, 1 না, এখানে এটা 2/15 হবে। আচ্ছা, এখানে এটা 2/15। ওকে, তাহলে দেখো এবার এখানে কত আসছে, দেখো এখানে তোমার যেটা, তাহলে দেখো এটা তুমি এলসিএম করো, দেখো এলসিএম করলে 30 হবে, তাহলে 5 6 30, এটা 3 10 30, এটা আর দেখো এটা 15 2 30, মানে এটা 4 হবে। ওকে, সো দেখো দিস ইকুয়ালস টু, এটা কত 6 10 13, 13/30। দেখো তো আমাদের কোন অপশানটা আসছে, দেখো 13/30 অপশান বি আসছে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 56 কি বলছে, দেখো বলছে 3জন স্বাধীন সমালোচক কর্তৃক কোনো পুস্তক ভালো বলে সমালোচিত হওয়ার অনুকূলে সুযোগ যথাক্রমে বলে অনুপাতগুলো দেওয়া আছে। বলছে 3টি সমালোচনার মধ্যে অধিকাংশ ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, 3জন স্বাধীন সমালোচক মানে সেই দেখবো বলে ক্রিটিক্স বলে, কোনো মুভি হলে দেখবে সেই রেটিং দেয়, সেরকম বইও যখন বেরোয় তারা বইগুলো হচ্ছে পড়ে তারা হচ্ছে রেটিং দেয়, তাদেরকে কী বলে সমালোচক। বলছে 3জন স্বাধীন মানে ঘটনাগুলো স্বাধীন হবে। ঠিক আছে, তাহলে স্বাধীন সমালোচক কর্তৃক কোনো পুস্তক ভালো বলে মানে সমালোচিত হওয়ার অনুকূলে সুযোগ। তাহলে দেখো, তাহলে আমি ধরলাম এক্স একটা ঘটনা কি না প্রথম সমালোচক দ্বারা বইটি ভালো বলে সমালোচনা করার ঘটনা। ঠিক আছে, তাহলে প্রথম সমালোচক দ্বারা বইটি ভালো বলে সমালোচনা করার ঘটনা। ওয়াই মানে কি দ্বিতীয়, সেম জিনিস, শুধু দ্বিতীয় সমালোচক দ্বারা বইটি ভালো বলে সমালোচনা করার ঘটনা। জেড সমান কী হবে না তৃতীয় সমালোচক দ্বারা বইটি ভালো বলে সমালোচনা করার ঘটনা হলো। এবারে দেখো কি দেওয়া আছে না, এই যে ভালো বলে সমালোচিত হওয়ার অনুকূলে সুযোগ দেওয়া আছে, তার মানে এক্স ঘটনার অনুকূলে মানে সুযোগ দেওয়া আছে, ওয়াইও দেওয়া আছে, জেডেরও দেওয়া আছে। তাহলে অনুকূলে সুযোগ থাকলে তার সম্ভাবনা কী করে বের করে না, যে অনুপাতটা দেওয়া থাকে তার প্রথমটা বাই নিচের দুটোর যোগফল। তাহলে দেখো পি অফ এক্স হবে 5/7, সিমিলারলি পি অফ ওয়াই কী হবে 4/7, কারণ প্রথম অনুপাতের প্রথম সংখ্যাটা বাই 7, আর প্রবাবিলিটি অফ জেড সমান এটা হবে 3/7। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে কি বলছে 3টি সমালোচনার মধ্যে অধিকাংশের ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা। দেখো এগুলো যেহেতু কমপ্লিমেন্ট লাগছে, তাহলে আমি কমপ্লিমেন্ট আগে বের করে নিই। দেখো এইটা হয়ে যাবে 2/7, প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট কত হবে মানে 1 থেকে ওপরেগুলো বিয়োগ করে, মানে 4/7 বিয়োগ করলে 3/7, আর প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট 4/7। ওকে, আচ্ছা এবারে দেখো কি বলছে না অধিকাংশ ভালো, তাহলে অধিকাংশ কতজন হবে, আছে তো 3জন, তাহলে সেটা যদি আমরা অধিকাংশ নিই তাহলে মিনিমাম 2জন। তার মানে কি বলছে তিনটি সমালোচনার মধ্যে অধিকাংশ ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনা।
তাহলে অধিকাংশ ভালো বলে সমালোচিত হবে কখন, না যখন মিনিমাম দুটো ঘটনা একসঙ্গে ঘটবে। ধরো এক্স ওয়াই ঘটলো, জেডটা কমপ্লিমেন্ট নেবো, ওয়াই জেড নিলাম, এক্সটা কমপ্লিমেন্ট নেবো, এক্স জেড নেবো, ওয়াইটা কমপ্লিমেন্ট। তাহলে মিনিমাম দুটো বলছি, কমপক্ষে দুটো ঘটনা ঘটতে হবে, তার সঙ্গে তিনটে ঘটলেও হবে, মানে তিনজনই ভালো বলছে, তাহলে মিনিমাম দুজন ভালো বলতেই হবে এবং তার সঙ্গে তিনজনও ভালো বললে তবে এই যে অধিকাংশ ভালো বলে সমালোচিত হওয়ার সম্ভাবনাটা আসবে। তাহলে কী হবে, না আমি লিখছি নির্ণেয় সম্ভাবনা সমান, আচ্ছা কী হবে, না প্রবাবিলিটি অফ এক্স, প্রবাবিলিটি অফ ওয়াই ঘটলো, ধরো প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট, মানে এক্স ওয়াই ঘটলো মানে প্রথম ও দ্বিতীয়জন ভালো বললো, জেড ভালো বললো না। অথবা ধরো প্রথমজন ভালো বললো মানে এক্স ঘটলো, ওয়াই কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ জেড প্লাস, তারপরে ধরো প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট নেবে, এবার প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ ওয়াই প্রবাবিলিটি অফ জেড, মানে দুটো করে নেবে একটার কমপ্লিমেন্ট। আর ধরো বলে দেবে অধিকাংশ ভালো বলে, তার মানে সবাই ভালো বলতে পারে, তাহলে এই তিনটেও আসবে। ওকে, এবারে দেখো সব মান আমরা জানি, তাহলে পুট করে দিই। দেখো পি অফ এক্স মানে কত, পি অফ এক্স মানে 5/7 ইন্টু পি অফ ওয়াই মানে 4/7 ইন্টু পি অফ জেড মানে 3/7 হলো প্লাস, সরি জেড কমপ্লিমেন্ট আছে, জেড কমপ্লিমেন্ট মানে এটা হচ্ছে 4/7। আচ্ছা পরে দেখো পি অফ এক্স মানে 5/7, পি অফ ওয়াই কমপ্লিমেন্ট মানে 3/7 ইন্টু পি অফ জেড মানে 3/7। আচ্ছা প্লাস পি অফ এক্স কমপ্লিমেন্ট মানে 2/7 ইন্টু পি অফ ওয়াই মানে 4/7 ইন্টু পি অফ জেড মানে হলো 3/7। ওকে, আচ্ছা প্লাস দেখো পি অফ এক্স মানে হচ্ছে 5/7, আচ্ছা পি অফ ওয়াই মানে হচ্ছে 4/7 আর পি অফ জেড মানে 3/7। ওকে, আচ্ছা এবারে দেখো এবারে সিম্পল ক্যালকুলেশন করবে, কত দেখো 4 4 16, 5 16 হচ্ছে 80, 80 বাই নিচে আমি লিখছি 7 কিউব প্লাস পরেরটা দেখো তো কত 3 3 9, 5 9 45 বাই 7 কিউব। ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো করে করবে, দেখো 3 4 12, 12 2 24 বাই 7 কিউব প্লাস এটা হবে 3 4 12, 5 60 বাই 7 কিউব। ওকে, তাহলে দেখো এর আলটিমেট যে উত্তরটা আসছে সেটা হচ্ছে 209/343। দেখো এইটা হচ্ছে অপশান বি, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো 57 কি বলছে কোনো কোম্পানির পরিচালক মণ্ডলী পদের জন্য দুদল প্রার্থী প্রতিযোগিতা করে, প্রথম ও দ্বিতীয় দলের জয়লাভ করার সম্ভাবনা যথাক্রমে 0.6 ও 0.4। যদি প্রথম দল জয়লাভ করে তবে নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা 0.8 এবং দ্বিতীয় দল জয়লাভ করলে অনুরূপ সম্ভাবনা 0.3। তাহলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত? দেখো নতুন প্রোডাক্ট চালু হওয়া একটা ঘটনা, আমি সেই ঘটনা ধরলাম ক্যাপিটাল এ সমান ধরলাম নতুন প্রোডাক্ট চালু হওয়ার ঘটনা, ওকে এটা হলো ক্যাপিটাল এ। আচ্ছা ক্যাপিটাল বি ধরলাম যে প্রথম দল জয়লাভ করার ঘটনা, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, তাহলে বি কমপ্লিমেন্ট মানে কি হবে, বি সমান যদি প্রথম দল জয়লাভ করে তাহলে বি কমপ্লিমেন্টের অর্থ হলো প্রথম দল হেরে যাওয়ার ঘটনা। তাহলে প্রথম দল হেরে যাচ্ছে তার মানে কি, তার মানে দ্বিতীয় দল জয়লাভ করার ঘটনা, বোঝা গেল। তাহলে দ্বিতীয় দল জয়লাভ করার ঘটনা কী হবে, বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবারে দেখো কী ইনফরমেশান দেওয়া আছে, বলছে প্রথম ও দ্বিতীয় দলের জয়লাভ করার সম্ভাবনা, তাহলে প্রথম দলের জয়লাভ করার সম্ভাবনা মানে পি অফ বি দেওয়া আছে 0.6, এটা আমরা লিখবো 6/10। আর দ্বিতীয় দলের জয়লাভ করার ঘটনা, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট দেখো দেওয়া আছে 0.4, তার মানে দেখো 4/10। দেখো একটা থেকে মানে 1 থেকে এই পি অফ বি বাদ দিলে দেখ এটা আছে 4/10, বোঝা গেল, সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। ওকে, এবার কি বলছে, যদি প্রথম দল জয়লাভ করে তবে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা 0.8। তাহলে এইটা কার মান দেওয়া আছে এইটা বুঝতে হবে। দেখো যদি প্রথম দল জয়লাভ করে তার মানে প্রথম দল জিতে গেছে, সেই শর্তে প্রোডাক্ট চালু হবে, তার মানে কি এটা এ ওভার বি, পি অফ এ ওভার বি এর মান দেওয়া আছে, তার মানে কি বি ঘটনা ঘটে গেছে, তার মানে প্রথম দল জিতে গেছে, তার উপরে ডিপেন্ড করে নতুন প্রোডাক্ট চালু হবে, তার মানে এ ঘটনা ঘটবে, তার সম্ভাবনা কত আছে 0.8। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি না 8/10। ওকে, পরেরটা কী দেওয়া আছে না দ্বিতীয় দল জয়লাভ করলে অনুরূপ সম্ভাবনা, তার মানে দ্বিতীয় দল জয়লাভ করলে তার মানে বি কমপ্লিমেন্ট ঘটনা ঘটে গেছে, তার উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট চালু হবে, তার মানে কি এটা A/B কমপ্লিমেন্ট। এটা সমান কত দেওয়া আছে, দেখো এটা সমান দেওয়া আছে 0.3, তার মানে এটা হয়ে গেল 3/10 হলো। এবার কি বলছে না নতুন প্রোডাক্ট চালু হওয়া, তাহলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কী হবে সেইটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো তাহলে আমাদের কী চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে পি অফ এর মান, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কী বলছে না নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা যে পি অফ এর মান জানতে চেয়েছি। তাহলে দেখো একটা সূত্র আমি শিখিয়েছিলাম সেট থিওরি, দেখো এ আর বি যদি দুটো ঘটনা, দেখো এখানে এ আর বি আছে দুটো ঘটনা, তাহলে এ একটা ঘটনা বি একটা ঘটনা, তাহলে এই প্রবাবিলিটি অফ এ এটা ধরো এ আর এটা হচ্ছে বি, তাহলে এ
পি অফ এ সমান কী লিখতে পারি না, পি অফ এ সমান লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন, দেখবে এটা আমরা একটা সূত্র শিখিয়েছিলাম, ঠিক আছে, এটা দেখবে একটা সূত্র এবং বলে দিয়েছিলাম এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, অনেক সময় কাজে লাগে ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা একটা সূত্র শিখিয়েছিলাম, ঠিক আছে। পি অফ এ সমান লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি, তুমি এই ভেঞ্চিট থেকেও তুমি দেখলেও দেখতে পাবে, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এই পার্টটা, ঠিক আছে, আর এ ইন্টারসেকশন বি মানে এই পার্টটা, তাহলে এই দুটো পার্ট মিলে দেখো প্রবাবিলিটি অফ এ আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এবার আমি সাজাবো, আমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেইগুলো কাজে লাগাবো, তার জন্য কেমন করে দেখো আমি সাজাবো না, পি অফ এ ইন্টারসেকশন বি বাই এটা লিখছি পি অফ বি ইন্টু পিবি, এটা আমি অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, এটা আমি একটা অ্যাডজাস্ট করলাম, প্লাস এটা লিখছি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, এটা একটা আমি অ্যাডজাস্ট করলাম। কেন করলাম স্যার, কারণ আমার যে ইনফরমেশান দেওয়া আছে সেই ফর্মুলাগুলো যদি আমি কাজে লাগাতে চাই এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করেই করতে হবে। দেখো এইটা যেটা আছে এটা মানে কি, এটা মানে পি অফ এ ওভার বি পাশে ইন্টু পিবি আছে, ওকে, প্লাস এটা একটা হলো, পরেরটা সেম এইটা যেটা আছে এইটা মানে কি, এইটা মানে হলো পি অফ এ ওভার বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। এবারে দেখো আমার যে যে ইনফরমেশান দেওয়া আছে সেই অনুযায়ী আমার সব মান চলে এলো, এবারে জাস্ট মান পুট করবো, দেখো তো পি অফ এ ওভার বি কত আছে 8/10, তাহলে এটা 8/10 ইন্টু পি অফ বি মানে কত 6/10, ওকে, আচ্ছা, প্লাস দেখো পি অফ এ ওভার বি কমপ্লিমেন্ট, পি অফ এ ওভার বি কমপ্লিমেন্ট আছে 3/10 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে 4/10, ব্যাস হয়ে গেল। এটা কত, এটা হচ্ছে 6×48/100 প্লাস এটা হচ্ছে 3×4=12/100, লসাও করে যোগ করলে 50-60 আসবে, নিচে 100 আসবে, এটা কেটে গেল, এটা হচ্ছে 0.6, দেখা যাক কত আছে, দেখো অপশান এ 0.6, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে 58। দেখো নেক্সট অঙ্ক কী বলছে একজন ব্যক্তি রিপোর্ট করেন যে পরীক্ষার সময় কোনো জীবাণুর এ ওষুধের সঙ্গে বিক্রিয়া করার সম্ভাবনা এত, বি ওষুধের সঙ্গে বিক্রিয়া করার সম্ভাবনা এত, এ ও বি উভয় ওষুধের সঙ্গে জীবাণুর বিক্রিয়া করার সম্ভাবনা এত এবং কারোর সঙ্গে বিক্রিয়া না করার সম্ভাবনা এত, তাহলে পরীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো প্রশ্ন করা কি উচিত, এটা কোশ্চেন। তাহলে দেখো কী বলছে, একজন ব্যক্তি রিপোর্ট করেন যে পরীক্ষার সময় কোনো জীবাণুর এ ওষুধের সঙ্গে বিক্রিয়া করার সম্ভাবনা, তাহলে আমি ধরছি এক্স সমান কোনো জীবাণুর এক্স কোনো জীবাণুর এ ওষুধের সঙ্গে বিক্রিয়া করার ঘটনা, তাহলে কী লিখলাম, এক্স সমান কোনো জীবাণুর এ ওষুধের সঙ্গে বিক্রিয়া করার ঘটনা, ওয়াই সমান কি না কোনো জীবাণুর বি ওষুধের সঙ্গে বিক্রিয়া করার ঘটনা হলো। এবারে দেখো কী দেওয়া আছে না প্রবাবিলিটি অফ এক্স বলে দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এক্স কী বলছে 0.62, আচ্ছা এইটা সমান আমি করে নিই না 62/100, আচ্ছা প্রবাবিলিটি অফ ওয়াই সমান কী দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ওয়াই সমান আছে 0.53, তাহলে এইটা হয়ে যাচ্ছে 53/100, আচ্ছা এবারে কত কী দেওয়া আছে না বলছে এ এবং বি উভয় ওষুধের সঙ্গে জীবনের বিক্রিয়া করার সম্ভাবনা, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই দেওয়া আছে, এই দুটো সম্ভাবনা কত 0.80, তার মানে কি, তার মানে 18/100, ওকে। আরেকটা দেওয়া আছে যে কারোর সঙ্গে বিক্রিয়া না করার সম্ভাবনা, তার মানে দেখো কারোর সঙ্গে বিক্রিয়া না করার সম্ভাবনা, তার মানে কি, তার মানে এর সঙ্গেও বিক্রিয়া করবে না এবং বি এর সঙ্গেও বিক্রিয়া করবে না, তাহলে সেই ঘটনা কেমন করে লিখবো না, এর সঙ্গে বিক্রিয়া করবে না মিন্স তার মানে এক্স ঘটনা ঘটছে না এবং বি এর সঙ্গে বিক্রিয়া করবে না মিন্স তার মানে ওয়াই ঘটনা ঘটছে না, তাহলে তার সম্ভাবনা সেইটা আমার দেওয়া আছে, সেইটা কত দেওয়া আছে না 0.13, ওকে, তার মানে এইটা কত আসছে, এটা আসছে 13/100, তাহলে দেখো এইটা এমনি যদি আমি সেই ডি মর্গানস ল অ্যাপ্লাই করি এটা কী হবে না, এটা হবে এক্স ইউনিয়ন ওয়াই হোল কমপ্লিমেন্ট সমান 13/100, তাহলে এটা যদি হয় এখান থেকে তাহলে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই তাহলে কত হবে না 1 - 13/100, তাহলে 13/100 করলে কত হবে না 87/100, এবারে দেখো এবারে এখান থেকে একটা পি অফ এক্স ইউনিয়ন ওয়াই চলে এলো, এটা এরকম থাক, আমি এবার ওপরেই যে তিনটে ইনফরমেশান দেওয়া আছে এখান থেকে আমি একটা পি অফ এক্স ইউনিয়ন ওয়াই বের করবো, আচ্ছা দেখো আবার পি অফ এক্স ইউনিয়ন ওয়াই তাহলে কী হবে না সূত্র পি এক্স প্লাস পি ওয়াই মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, তাহলে পি এক্স দেওয়া আছে 62/100, পি ওয়াই দেওয়া আছে 53/100 মাইনাস এটা আছে 18/100,
তাহলে এটা কী হবে না, এই দেখো তিনটের লসাগু 100, তাহলে এইটা হবে 62 + 53 - 8। দেখো এটা সমান আসছে 97/100। ওকে, তাহলে দেখো আমার এমনি থিওরিতে যে ইনফরমেশান দেওয়া আছে এইটা, এখান থেকে আমার ইউনিয়নের মান কী আসছে 87/100, এবং ওই সেম থিওরিতে বাকি যা ইনফরমেশান দেওয়া আছে এইগুলো, এখান থেকে পি অফ ইউনিয়নের মানে পি অফ এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান কী আসছে 97/100। যদি তথ্য ঠিক থাকতো তাহলে এই দুটোর মান সমান আসতো, মানে যেখান থেকেই আমি ক্যালকুলেশন করি না কেন পি অফ এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান সমান আসতো। যেহেতু এখানে অসমান আসছে, তার মানে কি, তার মানে কি বলছে, পরীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো প্রশ্ন করা উচিত কি? তাহলে আমি কি করব, যে হ্যাঁ রিপোর্ট সম্পর্কে মানে প্রশ্ন করা উচিত, কারণ মানে রিপোর্টগুলো ভুল আছে। ঠিক আছে, চলো মানে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 59 কি বলছে, বলছে এলোপাতারিভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলে দেওয়া হলো। অবশিষ্ট 50টি তাস থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তাসের মধ্যে টেক্কা কোনটা না, যেটা এ থাকে, দেখবে এ এরকম লো করা থাকে, সেটা হচ্ছে সেই তাসগুলোকে আমরা বলি টেক্কা, মানে যেটা প্রথম তাস। অ্যাকচুয়ালি 4 রকমের তাস থাকে, তাহলে কোনো তাসের সেটে 4 রকমের তাস থাকে। 4 রকমের তাস কি না, 4 রকমের তাস দেখবে একটা এইরকম থাকে পান, এটাকে বলে ইস্কাবন, পুরো কালো থাকে, আমি আঁকছি সাদা দিয়ে, এটা পুরো থাকে কালো, এটাকে কী বলে, এটাকে বলে ইস্কাবন। ঠিক আছে, ইস্কাবন বা ইংলিশে বলে হচ্ছে স্পেট। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখবে এরকম ফুলের মতো থাকে, এরকম এরকম ফুল থাকে, এটাকে কি বলে, এটাকে বলে চিড়েতন, চিড়েতন বা ইংলিশে বলে ক্লাপস। ঠিক আছে, আচ্ছা আর একটা, সরি এইটা আমি একটু ভুল আঁকলাম, বুঝলে তো, এইটা একটা এরকম থাকে ইস্কাবনের এরকম একটা মাথা, এটা হচ্ছে উল্টো দিকে থাকে। আচ্ছা এইটা একটু নামটা চেঞ্জ করে নাও, এইটা দেখবে যেটা লাল রঙের থাকে, মানে আমি এরকম দেখাচ্ছি, এটা হচ্ছে লাল কালারের থাকে, এটা এরকম দেখবে এরকম লাল রঙের থাকে, লাল রঙের থাকে, এটাকে বলে হচ্ছে হরতন। ইস্কাবনটা আমি আসছি লিখে দিচ্ছি, এটাকে বলে হচ্ছে হরতন বা হার্টস, এটাকে বলে হরতন বা হার্টস, এটাকে বলে চিড়েতন, এরকম ফুলের মতো থাকে। আচ্ছা আরেকটা দেখবে এমনি এইরকম থাকে, ও পানের মতো, ঠিক আছে, এরকম নিচে থাকে কালো, এটাকে বলে ইস্কাবন বা স্পেট। ঠিক আছে, এটাকে বলে ইস্কাবন। তাহলে কি বললাম, দেখবে লালের মতো এরকম যে পানটা থাকে, এটাকে বলে হরতন বা হার্টস ইংলিশে। চিড়ের মধ্যে এরকম 3টে ফুল থাকে, এটাকে বলে চিড়েতন বা ক্লাপস। এরকম দেখবে কালো একটা পান থাকে উল্টানো, এটাকে বলে ইস্কাবন। ঠিক আছে, এটাকে কি বলে, ইস্কাবন বা স্পেট। আরেকটা হচ্ছে এটাকে বলে রুইতন, যেমন বইয়ের মতো থাকে, এটাও লাল রঙের থাকে, এটাও দেখবে এরকম লাল রঙের থাকে, এটাও লাল রঙের থাকে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে রুইতন। ঠিক আছে, তাহলে লাল পান যেটা, সেটা হলো হরতন, যেটা 3টে ফুল থাকে সেটাকে কি বলে চিড়েতন, কালো পান যেটা থাকে সেটাকে কি বলে ইস্কাবন, আর এই যে এটা থাকে এটা বলে রুইতন বা হচ্ছে ডায়মন্ড বলে। ঠিক আছে, এটাকে কি বলে, ডায়মন্ড। ওকে, তার মানে একটা তাসের সেটে এই 4 রকমের তাস থাকে, প্রত্যেকটা তাস থাকে 13খানা করে, তার মানে এ থাকে 13খানা, এ থাকে 13খানা, এ থাকে 13খানা, আর এ থাকে 13খানা। 13খানার মধ্যে আবার ভাগ থাকে কী কী না, প্রথম তাসটাকে বলে এ, তারপরে 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 1 নম্বর তাসটা হচ্ছে এ বলে, এ মানে টেক্কা, ওর একটা নাম আছে, সেটাকে কি বলে, টেক্কা। তারপর 2 নম্বর তাস 2 থাকে, 3 নম্বর তাস 3 থাকে, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এরকম থাকে। 11 নম্বর তাসটাকে জে বলে, 12 নম্বর তাসটাকে কিউ বলে রানী, 13 নম্বর তাসটাকে কিং বলে, জে কিউ কে, যেটা হচ্ছে 11 নম্বর তাস। 12 নম্বর তাস হচ্ছে কিউ, 13 নম্বর তাস হচ্ছে কিং বা রাজা। ঠিক আছে, জে কিউ কে। এবার এইরকম প্রত্যেকটাই থাকে, এতেও থাকে 13টা, এতেও থাকে 13টা, এতেও থাকে 13টা। তাহলে প্রথম তাসটাকে কী বলে, টেক্কা। ঠিক আছে, এবারে অঙ্কটাতে কী বলছে দেখো, বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলে দেওয়া হলো। আমার ছিল 52খানা তাস, তার থেকে আমি 2টো তুলে ফেলে দেবো। তো 2টো তুলে ফেলে দিলে কটা থাকে, 50টা। আচ্ছা এবার কী বলছে, অবশিষ্ট 50টা তাস থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা। অবশিষ্ট 50টা তাস থেকে একটা টেক্কা উঠবে, মানে তুমি দেখো টেক্কা কতগুলো থাকে, 4 রকম তাসে 4টে টেক্কা থাকে। ঠিক আছে, 4 রকম তাসে 4টে টেক্কা থাকে। এবারে আমি যে 50টা তাস থেকে একটি টেক্কা তুলব, সেটা নির্ভর করবে আমি কি তাস ফেলে দিচ্ছি তার উপরে। কারণ ধরো আমি 2টো তাস যে ফেলে দিচ্ছি, এই 2টো ফেলা তাস কত রকমের হতে পারে, তাহলে 2টো যে তাস আমি ফেলে দিচ্ছি, 2টো তাসই টেক্কা হতে পারে, দুটোই হচ্ছে টেক্কা, দুটোই টেক্কা হতে পারে। আর একটা কী হতে পারে না, একটা টেক্কা হতে পারে, যে 2টো তাস আমি ফেলছি তার মধ্যে দুটোই 2টো টেক্কা, দুটো টেক্কা আমি ফেলে দিলাম। যে 2টো তাস আমি ফেলছি তার মধ্যে একটা টেক্কা হতে পারে, একটা টেক্কা প্লাস একটা অন্য তাস হতে পারে। আর একটা কী হতে পারে না, কোনোটাই টেক্কা নয়, মানে যে 2টো তাস আমি ফেলছি তাদের কোনোটাই টেক্কা নয়। এই 3টে কেস হতে পারে, ভালো করে শুনবে। যে 2টো তাস আমি ফেলে দিচ্ছি সেই 2টো তাস হয় দুটো টেক্কা হতে পারে, অথবা একটা টেক্কা হতে পারে প্লাস একটা অন্য তাস হতে পারে,
আর কোনোটাই টেক্কা নয়। যে দুটো তাস আমি ফেলছি সম্পূর্ণ অন্য তাস ফেলছি, তারা কোনোটাই টেক্কা নয়। আচ্ছা, যে দুটো তাস আমি ফেললাম তারা যদি দুটো টেক্কা হয় তাহলে সেখান থেকে বাকি যে 50টা থাকবে তার থেকে একটা টেক্কা তোলার সম্ভাবনা কী হবে? তিনটে কেসে তিনটে সম্ভাবনা বের করবো, করে যোগ করে দেবো, সেটা হয়ে যাবে টোটাল সম্ভাবনা। বুঝে গেল আশা করি? তাহলে দেখো, ছিল 52খানা তাস, তার থেকে দুটো তাস ফেলে দেওয়া হচ্ছে, বাকি যে 50টা তাস থাকবে তার থেকে একটা টেক্কা তোলার সম্ভাবনা চেয়েছে। তাহলে আমি যে দুটো তাস ফেলছি তার উপরে নির্ভর করবে যে আমি একটা টেক্কা তুলবো তার মান কত কী আসবে। দুটো তাস যে আমি ফেলে দিচ্ছি সেই দুটো তাস কতভাবে ফেলা যায়, মানে তার মধ্যে টেক্কা কতভাবে থাকে, টেক্কাটার ইম্পর্টেন্স কেন, কারণ আমার চেয়েছে টেক্কা তোলার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে যে দুটো তাস আমি ফেলছি তার দুটো টেক্কা হতে পারে, সেটা একটা কেস, যেমন আমি দেখো প্রথমে লিখেছি দুটো টেক্কা হতে পারে। যে দুটো তাস আমি ফেলছি তার মধ্যে একটা টেক্কা হতে পারে, একটা অন্য তাস হবে, সেটা একটা কেস। আবার যে দুটো তাস আমি ফেলছি তার কোনোটাই টেক্কা নয়, এটাও হতে পারে। তাহলে প্রথম যে কেস, দুটো তাস যদি টেক্কা হয়, দুটো তাস যে ফেলে দিলাম তারা দুটোই টেক্কা, তাহলে অবশিষ্ট 50টা তাস থেকে একটা টেক্কা তোলার সম্ভাবনা কী হবে? তাহলে দেখো, দুটো তাস আমি ফেলে দিলাম, সেটা দুটোই টেক্কা। এবার কোন দুটো টেক্কা ফেললাম না, 4টে থেকে আমি দুটো টেক্কা ফেলে দিলাম। ওকে, এবারে দেখো, এবারে তাহলে রয়ে গেছে কটা টেক্কা? রয়ে গেছে আর আমার কাছে দুটো টেক্কা। সেই দুটো টেক্কা থেকে একটা টেক্কা উঠবে, তাহলে কী হবে না 4C2 ইন্টু 2C1। বোঝা যাচ্ছে আমি আশা করি? আমি আবার বলছি, দুটো টেক্কা যে ফেলে দিচ্ছি সেটা কত উপায় না 4C2, কারণ আমার কাছে টেক্কা আছে কটা, আমার কাছে টেক্কা আছে 4টে, আমার কাছে মোট টেক্কা 4টে, তার মধ্যে দুটো ফেলে দিচ্ছি। সেই দুটো কারা? সেই দুটো হচ্ছে যাদেরকে ফেলছি, সেই দুটো টেক্কা কারা, সেই দুটো টেক্কা কারা সেটা নির্বাচন করা যায় 4C2 উপায়। তার উপরে ডিপেন্ড করে একটা টেক্কা তুলবো আমি 50টা তাস থেকে, তাহলে সেটা তোলার মানে উপায় হচ্ছে 2C2 মানে 2C1, সেটা তোলার মানে উপায় হচ্ছে 2C1। ওকে, আচ্ছা, এবারে দেখো এটা তাহলে কী হলো দেখো, এবারে এইটা যে এই দুটো টেক্কার জন্য এইটা যে আমি তুললাম একটা টেক্কা, এটা গেলো নাম্বার অফ এ, এটা গেলো নাম্বার অফ এ বাই নিচে কী আসবে নাম্বার অফ এস। নাম্বার অফ এসটা কি না, দেখো 52টা তাস ছিল, নাম্বার অফ এসটা আমি আবার ক্যালকুলেশন করছি, 52টা তাস ছিল তার মধ্যে আমি দুটো তুলে ফেলে দিচ্ছি, তাহলে সেইটা কতভাবে হয় 52C2 উপায়। 52টা তাস থেকে দুটো তাস তুলে আমি ফেলে দিচ্ছি, সেইটা হয় হচ্ছে 52C2 উপায়। এবারে দুটো তাস ফেলে দেওয়ার পরে বাকি যে 50টা তাস আছে তার থেকে আমি একটা তাস তুলছি, সেটা কত উপায় হয় 50C1 উপায়। আমি আবার বলছি, 52টা তাস থেকে দুটো তাস ফেলে দিচ্ছি, সেটা হয় 52C2 উপায়ে, ইন্টু তার উপরে ডিপেন্ড করে বাকি যে 50টা তাস থাকছে তার থেকে আমি একটা তাস তুলছি, সেটা হয় 52C2 উপায়ে। সরি, মানে দুটো তাস ফেলে দিচ্ছি সেটা হচ্ছে 52C2, বাকি 50 থেকে যে একটা তাস তুলছি সেটা হচ্ছে 50C1 উপায়। এটা হয়ে যায় নাম্বার অফ এস। তাহলে কী হবে, এইটা এর নিচে বসবে, এইটা এর নিচে বসবে। তাহলে এই যে সম্ভাবনাটা এলো এটা হচ্ছে প্রথমটার জন্য মিনস আমি যে দুটো তাস ফেলছি যদি দুটোই টেক্কা হয়ে থাকে। আচ্ছা, পরের যে সম্ভাবনা আসবে একটা তাস টেক্কা, তাহলে এইটা প্লাস। আচ্ছা, পরের যে সম্ভাবনাটা আসবে যে দুটো তাস আমি ফেলছি তার মধ্যে একটা তাস হচ্ছে টেক্কা, তাহলে একটা তাস যদি টেক্কা হয় সেটা কি, সেটাকে নির্বাচন করা যায় 4C1। প্রথমে যেটা ফেলে দিচ্ছিস তার নির্বাচনটা বের করছি আমি, তাহলে দুটো তাসের মধ্যে একটা তাস ফেলছি সেটা হচ্ছে টেক্কা, সেটা নির্বাচন করা যায় 4C1 উপায়। তাহলে আর একটা তাস হচ্ছে অন্য কোনো তাসের একটা যেটা টেক্কা নয়, তাহলে ও টেক্কা ছাড়া তাস কটা 48টা, কারণ মোট তো 52খানা তাস, তার মধ্যে যদি 4টে টেক্কা হয় অন্য তাস কী হবে 48টা। তাহলে একটা টেক্কা ফেলছি আর বাকি 48টা তাস থেকে আরেকটা কোনো একটা তাস ফেললাম, তাহলে এইটা আমি প্রথম এটা ফেললাম। এবারে কি, এবারে আমি একটা টেক্কা তুলবো, তাহলে দেখো 4টে টেক্কা, তার থেকে একটা ফেলে দিয়েছি, আছে কটা টেক্কা 3টে টেক্কা, তার থেকে একটা আমি তুলছি। তাহলে এইটা হলো যদি দুটো তাস ফেলা হচ্ছে তার মধ্যে যদি একটা টেক্কা হয় এবং বাকি তাস থেকে যদি একটা টেক্কা তোলা হয়, এটা হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা আসবে এটা। বাই কি আসবে না, বাই আসবে এটা নাম্বার অফ এস, এটার ক্ষেত্রেও এটা কত হবে 52C2 প্লাস না ইন্টু 50C1। ওকে, আচ্ছা প্লাস। এবারে দেখো, এবারে এই ঘটনার জন্য হবে, এই ঘটনার জন্য সম্ভাবনা বের হবে। দেখো এই ঘটনার জন্য কি না, যে দুটো তাস আমি ফেলছি তারা কোনোটাই টেক্কাই নয়, তাহলে যে দুটো তাস আমি ফেলছি তারা যদি কোনো টেক্কা না হয়ে থাকে তাহলে তারা কারা, তারা টেক্কা বাদ দিলে বাকি যে 48খানা তাস তাদের মধ্যে যে কোনো দুটো, তাহলে আমি 48C2 করলাম, মানে যে দুটো তাস আমি ফেলছি তারা কত উপায় নির্বাচিত হবে 48C2 উপায়, ইন্টু আমি এবার একটা টেক্কা তুলবো, তাহলে সেই টেক্কাটা করতে আসবে 4টে যে টেক্কা পড়ে রয়েছে, কারণ যে দুটো তাস ফেললাম তারা তো কেউ টেক্কাই নয়, তাহলে আমার 4টে টেক্কা 4টেই আছে, তাহলে তার থেকে আমি একটা টেক্কা এখানে তুলবো। তাহলে এইটা হলো 3 নম্বর যে ঘটনা, যে দুটো তাস ফেলবো কোনোটাই টেক্কা নয়, তার নমুনা দেশের নমুনা বিন্দুর সংখ্যা বাই নিচে নাম্বার অফ এস 52C2 ইন্টু 50C1। ভালো করে শুনবে এবং ভালো করে বুঝে অঙ্কটা করার চেষ্টা করবে। এবার একটা ক্যালকুলেশন করা যাক। দেখো সবার তো নিচটা সমান, তাহলে সবার যেহেতু নিচটা সমান আমি এটা কমন নিয়ে নিচ্ছি 52C2 ইন্টু 50। আচ্ছা দেখো তো 52C2 আছে আর এখানে দেখো 50C1 মানে 50,
দেখো প্রথমটার উপরে কি 4C2, 4C2 তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে 4C2, তাহলে কী হবে ফ্যাক্টোরিয়াল 4 বাই নিচে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ওপরে কত, ওপরে 24 আর নিচে 4, মানে এটা 6 আসবে। ওকে, 6-এর সঙ্গে দেখো এটা গুণ হবে কত, 6-এর সঙ্গে গুণ হবে হচ্ছে 2C1 মানে 2, এটা হলো প্লাস দেখো মানে পরেরটা 4C1 4, তারপরেরটা 48C1 48, তারপরেরটা 3, আচ্ছা প্লাস তারপরটা দেখো 48C2, এটা একটু বের করতে হবে, আমি জাস্ট মানে ক্যালকুলেশনটা করে তোমাদের দেখাচ্ছি অ্যান্সার কত আসছে। দেখো আমার যেটা অ্যান্সার আসছে এটা 1/13। তোমরা তো বলবে স্যার ক্যালকুলেশনগুলো কী করবো, আমার একটাই সাজেশন, যেহেতু তোমাদের ক্যালকুলেটার নেই, ব্যবহার করা নিষিদ্ধ, তোমরা বাড়িতে এই অঙ্কগুলো এতবার করে প্র্যাকটিস করো, এবং অবশ্যই এর কোনো দ্বিতীয় শর্টকাট রাস্তা নেই। তোমার এই যে 52C2, এই 52C2 মান তোমাকে বের করতেই হবে যে এনসিআরের ফর্মুলা ফেলে, বা ধরো এই যে 48C2, 48C2 মান তোমাকে বের করতে হবে এনসিআরের ফর্মুলা ফেলে। ফলে এইগুলো বাড়িতে এতবার করে প্র্যাকটিস করো যেন পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি মানে হচ্ছে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, এইটাই একটাই সাজেশন, যে প্র্যাকটিসটা এতবার করবে যে যেন পরীক্ষার হলে এই ক্যালকুলেশনগুলো চটজলদি 1 মিনিটে নেমে যায়। ঠিক আছে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখো এখানে অ্যান্সার আসছে 1/13, তাহলে আমাদের এখানে উত্তর কত হলো, উত্তর হলো অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 60-এর দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে এক জোড়া ঝোঁকশূন্য পাশা একসঙ্গে ছোড়া হয়, পাশা মানে দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 বা তার বেশি হওয়ার সম্ভাবনা যখন প্রথম পাশায় 5 পড়ে। তাহলে কি বলেছি না, পাশা আর লুডোর ছক্কা জানবে সেম, তুমি সেম ভেবেই কাজ করবে। পাশায় 1 থেকে 6, মানে লুডোর ছক্কা যেরকম 1 থেকে 6 থাকে, 6টা বিন্দু 1 2 3 4 5 6, পাশাতেও সেম থাকে। তাহলে তুমি কি বলছে, এক জোড়া ঝোঁকশূন্য পাশা একসঙ্গে ছোড়া হয়, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 বা কি তার বেশি। তার মানে এখানে যে এস সেটটা আসবে কাদেরকে নেবো, দেখো দুটো পাশা ছোড়া হচ্ছে, তাহলে তাদের বিন্দু আমি দেখিয়েছি আগে, বা দুটো ছক্কা ছুলে বিন্দু কিরম আছে 1,1 1,2 এরম বিন্দুগুলো আসে, কিন্তু আমি এখানে সব নেবো না, কারণ কি বলেছে যেখানে যে সমসম্ভব যে পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি না, দুটো পাশা ছোড়া হচ্ছে, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 10 কিংবা তার বেশি। তাহলে দেখো, তাহলে প্রথম পাশায় যদি 4 পড়ে দ্বিতীয়টা 6 পড়তে হবে, প্রথম পাশায় যদি 5 পড়ে দ্বিতীয়টা 5 পড়তে হবে, অথবা 6 পড়লে হবে, কারণ 10 কিংবা তার বেশি, তাহলে 5 5 যোগ করলে 10 আর 5 6 যোগ করলে 11। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে 5 5 আসবে, 5 6 আসবে, আর কেউ আসবে না। তারপর দেখো তোমার যদি 3 নম্বর যে মানে প্রথম পাতায় যদি 6 পড়ে, দেখো প্রথম পাতায় 4 পড়লে এটা একটা হলো, প্রথম পাতায় 5 পড়লে দুটো হলো। এবার প্রথম পাতায় যদি 6 পড়ে দ্বিতীয় পাতায় কী কী আসতে হবে, দ্বিতীয় পাতায় 4 পড়তে হবে, তবে 6 4 10 হবে, অথবা দ্বিতীয় পাতায় 5 পড়লেও হবে, 6 5 11 হবে, অথবা দ্বিতীয় পাতায় তোমার 6,6 পড়লেও হবে। দেখো এদের বাইরে আর কেউ আসবে না, যে র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া আছে সেই হিসেবে, কারণ যে দুটো সংখ্যা আসবে তাদের যোগফল 10 কিংবা তার থেকে বেশি পড়তে হবে, মানে 10 কিংবা তার থেকে বেশি হতে হবে। তাহলে এইগুলোই নমুনা দেশে নমুনা বিন্দু আসবে। এবার দেখো তো এ যদি ঘটনা কি না, যখন প্রথম পাশায় 5 পড়ে, তাহলে প্রথম পাশায় 5 কারা আছে, এই দেখো এ আছে এ আছে আর কেউ নেই, তাহলে প্রথম পাশায় যে 5 পড়বে সেটা কারা কারা আছে, 5,5 আর আছে 5,6, এই দুটো ক্ষেত্রে প্রথম পাশায় 5 পড়বে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ কী হবে, দেখো প্রবাবিলিটি অফ এ হবে দুটো, 2 বাই ওটা কটা 1 2 3 4 5 6, তাহলে 6টা 2/6 কাটাকুটি করলে এক্ষেত্রে এটা একটা সিম্পল একটা অঙ্ক দেওয়া ছিল, তবে এটা অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাও। দেখো 61 অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি শত্রু বিমান বিধ্বংসী বন্দুক থেকে পলায়মান শত্রু বিমানের দিকে সর্বাধিক 4টি গুলি নিক্ষেপ করা যায়। প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 0.4 0.3 0.2 0.1 হলে লক্ষ্য বস্তুটির বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা হলো, বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা। তাহলে দেখো এখানে সেম জিনিস, বন্দুকটা শত্রু বিমানে আঘাত করবে, তার মানে একটা গুলি লাগলেও আঘাত হবে, দুটো লাগলেও আঘাত হবে, তিনটে লাগলেও মানে আঘাত হবে, আর চারটে লাগলেও আঘাত হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 4টে ঘটনা ধরে নেবো, কী কী ধরছি, এ একটা ঘটনা নাকি না প্রথম মানে প্রথম দেখো প্রথম দ্বিতীয়, তাহলে কি প্রথম গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা, শত্রু বিমানে প্রথম গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা, প্রথম গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা, সেটা আমি ধরলাম এ। বি হচ্ছে দ্বিতীয় গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা। সি হচ্ছে তৃতীয় গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা। আর ডি হচ্ছে চতুর্থ গুলি দিয়ে শত্রু বিমানে আঘাত করার ঘটনা। ওকে, আচ্ছা এবারে দেখো কি বলছে, তাহলে সবগুলো দেখো সম্ভাবনা দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 0.4, যেটা আমি লিখে নেবো 4/10। প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 0.3, যেটা আমি লিখে নেবো 3/10। প্রবাবিলিটি অফ সি সমান দেওয়া আছে 0.2, যেটা আমি লিখে নেবো 2/10। আর প্রবাবিলিটি অফ ডি সমান দেওয়া আছে 0.1, যেটা আমি লিখে নেবো 1/10। তাহলে কি বলছে দেখো, হলে বন্দুকটির শত্রু বিমানে আঘাত করার সম্ভাবনা, তাহলে বন্দুকটির শত্রু বিমানে আঘাত করবে যখন একটা গুলি লাগলেও আঘাত হবে, দুটো লাগলেও হবে, তিনটে লাগলেও হবে, চারটে লাগলেও হবে। তার মানে কি, তার মানে কমপক্ষে একটা গুলি লাগতে হবে। তাহলে এই ক্ষেত্রে
আমরা কি করে সম্ভাবনা বের করি শিখিয়েছি। তাহলে নির্ণেয় সম্ভাবনা তার মানে কি 1 মাইনাস কোনো গুলি লাগবে না, সেই সেম কনসেপ্ট। কমপক্ষে একটা গুলি লাগবে, তার মানে একটা লাগলেও হবে, একটা করে নিয়ে যে ঘটনা তাদের সম্ভাবনা বের করতে হবে প্লাস, দুটো করে নিয়ে যে সম্ভাবনা সেটা বের করতে হবে প্লাস, তিনটে করে নিয়ে যে সম্ভাবনা সেটা বের করতে হবে প্লাস, চারটে নিয়ে যেটা সম্ভাবনা সেটা মানে হচ্ছে বের করতে হবে। এই এতগুলো ক্যালকুলেশন করার থেকে আমরা যদি করতে পারি কি 1 মাইনাস কোনো গুলি লাগবে না, সেটা বিয়োগ করলে যে সম্ভাবনা আসবে সেটা মানে শত্রু বিমানে কমপক্ষে একটি বন্দুক মানে একটি আঘাত লাগবে, সেই সময়টা বেরিয়ে যাবে। তখন আমরা কী করবো না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ ডি কমপ্লিমেন্ট। ব্যাস, মানে একটাও গুলি লাগবে না সেই সম্ভাবনাটা আমি 1 থেকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো সবগুলো কমপ্লিমেন্ট আমি একেবারেই 1 থেকে বিয়োগ করে এখানে লিখছি। দেখো তো পি অফ এ আছে 4/10, তার মানে কমপ্লিমেন্ট করলে 6/10, পি অফ বি আছে 3/10, কমপ্লিমেন্ট করলে 7/10, পি অফ সি কমপ্লিমেন্ট দেখো পি অফ সি আছে 2/10, কমপ্লিমেন্ট করলে 8/10, ডি আছে 1/10, কমপ্লিমেন্ট করলে 9/10। ওকে, ব্যাস এটা আবার মানে ক্যালকুলেশন করে ফেলো। দেখো এটা সমান আসছে 0.6976, তার মানে দেখো আমাদের উত্তর কী হবে, উত্তর হচ্ছে অপশান ডি। বোঝা গেল? তাহলে আজকের আমাদের যে ক্লাসটা এত পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এইরকম কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।